স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। আজ থেকে শুরু হচ্ছে 3 দিনের ডিসি সম্মেলন। সকাল 10:30টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলনের উদ্বোধন করবেন। এবারের জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিক নির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠান সহ মোট 34টি কার্য ও অধিবেশন থাকার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মত বিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে সম্মেলন উপলক্ষে ডিসি ও বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে দেয়া প্রায় 1050টি প্রস্তাবের মধ্যে আলোচনার জন্য মারণাস্ত্র ও ছররা গুলির ব্যবহার নিষিদ্ধ করা সহ 354টি প্রস্তাব নির্ধারণ করা হয়েছে। 18 ফেব্রুয়ারি শেষ হবে সম্মেলন। আখিরি মোনাজাতে আজ শেষ হচ্ছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। বেলা 12টায় শুরু হবে মোনাজাত। পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে অবস্থানকারী মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের ধর্মপ্রাণ মানুষ আখিরি মোনাজাতে শরিক হবেন। আখিরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আখিরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা। তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে 85টি খিত্তায় অবস্থান নেন। এই পর্বে 49টি দেশের 1449 জন মেহমান ময়দানে রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। আরো খবর জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন? নিশ্চয়ই সামিয়া, যেটা আপনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আখিরি মোনাজাতকে কেন্দ্র করে শুধুমাত্র যারা ময়দানে আছেন তারা কিন্তু না, ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে অংশ নেওয়ার জন্য মুসলিমরা ঢল নেমেছে বলা যেতে পারে। কারণ এখানে যারা এসেছেন তারা কিন্তু মোট কথা যে টানা 3 দিনের যে মেহনত তারা করেছেন সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, সন্তুষ্টি লাভের আশায় তারা কিন্তু এসেছেন এবং আখিরি মোনাজাতের সকল পাপ মুক্তি লাভের আশায় কিন্তু তারা এসেছেন এই আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বিশেষভাবে সতর্ক অবস্থানের তারা তৎপর পরিচালনা করছেন। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি এই ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীর তুরাগ তীরে মোট 25টি যেটা যে নিরাপত্তা ব্যবস্থা, সেই 25টি ওয়াচ টাওয়ার কিন্তু তারা তৈরি করেছেন যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এখানে যারা এখন মোট কথা যেটা হচ্ছে ময়দানে যেটা চলছে যে হেদায়েতি বয়ান কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেই হেদায়েতি বয়ান মূলত আমরা যেটা বুঝি বা যেটা তারা মুরব্বীরা যেটা বলছেন সেটা হচ্ছে যে এখান থেকেই ধর্মপ্রাণ মানুষ বের হয়ে যাবেন। কেউ 3 মাসের সময় দিবেন, কেউ আবার বিদেশ সফর করবেন এবং এখান থেকে যে অর্জিত শিক্ষা সেই শিক্ষাটা নিয়েই তারা কিন্তু ঘরে ফিরবেন, কেউ আবার আল্লাহর রাস্তায় বের হয়ে যাবেন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। মূল বিষয়টাই কিন্তু তাদের উদ্দেশ্যটা কিন্তু এইটাই আসলে মূল উদ্দেশ্য। আমি একটু জানতে চাই যে আখিরি মোনাজাতে আপনারা কি চাইবেন, আজকে আল্লাহ তাআলার কাছে কি চাইবেন? আল্লাহর কাছে দোয়া চাইবো, আপনার কাছে দোয়া করবো। জি, একটু আজকে আখিরি মোনাজাত কি চাইবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহর কাছে যাতে আমরা প্রার্থনা করি, অত দূর থেকে আসছে, আল্লাহ যেন আমরা মাফ করে, যাতে আমরা এই দিনের কাজ যাতে সারা জীবন করতে পারি, মানুষ যাতে এই শুনে যাতে এই হেদায়েত এটাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। দেখুন, শুধুমাত্র যে বৃদ্ধরা এসেছেন তাও কিন্তু নয়, যুবকরাও কিন্তু এই আল্লাহর রাস্তা দিনের রাস্তায় চলার পথ থেকে কিভাবে চলতে হয় সেটা শেখার জন্য কিন্তু এখানে ইজতেমা ময়দানে তারা উপস্থিত হয়েছেন। ছোট ছোট বাচ্চারাও তাদের বাবার হাতটি ধরে কিন্তু এইখানে এসেছেন শুধুমাত্র হেদায়েত যাতে তারাও যাতে হেদায়েত পায় বা আল্লাহর রাস্তায় চলার জন্য সহজ হয় সেই বিষয়টা পর্যালোচনা। এরপরে হেদায়েতি বয়ানের পরে আরেকটি যেটা হবে সেটা হচ্ছে নসিহতের বয়ান হবে। নসিহত হচ্ছে পরামর্শমূলক যে বক্তব্যগুলো থাকবেন, মুরব্বীরা দিবেন, তারা কিন্তু সেই পরামর্শ অনুযায়ী তারা আল্লাহর রাস্তা বা দাওয়াতের যে খেদমত বা দাওয়াতের যে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি সেটা কিন্তু তারা পরামর্শভাবেই তারা দিবেন। এখানে আরেকজন, আপনি আল্লাহর কাছে কি চাইবেন? আজকে তো আখিরি মোনাজাত, কি চাইবেন?
আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ যাতে আমার হেদায়েত করে। এরপরে কি করবেন? এখান থেকে কি আপনি চিল্লায় সময় দিবেন না বাড়ি ফিরে যাবেন? এখান থেকে বাড়ি গিয়ে চিল্লা সময় দেব। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এখান থেকেই মূলত অনেকেই আল্লাহর রাস্তা বের হয়ে যাবেন, অনেকেই পরিবারের কাছে যাবেন, পরিবারের কাছে তাদেরকে শেখার যে বিষয়টা, যে শিক্ষাটা অর্জন করেছেন সেই শিক্ষাটাই তারা কাজে লাগাবেন ভবিষ্যতে, এবং কি পরকালে শান্তি লাভের আশায় তারা মেহনত করে যাবেন প্রতি সব সময় সর্বত্র সব জায়গাতেই। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঋণের চড়া সুদ হার, দাম দিয়েও চাহিদা মতো জ্বালানি না পাওয়া আর রাজস্ব বিভাগের হয়রানিতে নাকাল তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এসব অভিযোগ শোনারও যেন কেউ নেই। শিল্প মালিকদের সংগঠনের শীর্ষ পদে বসে আছে আমলা। চতুর্মুখী সংকটে দিশেহারা উদ্যোক্তারা। তাদের দাবি, প্রধান রপ্তানি খাতের পতন দেখতে না চাইলে সরকারকে দ্রুত সব সমস্যার সমাধান করতে হবে। নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতের আশ্বাস দিয়ে কয়েক দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার, কিন্তু ক্ষমতায় থাকতেই তারা তা নিশ্চিত করতে পারেনি। চড়া দাম দিয়েও এখন শিল্প মালিকরা মানসম্মত জ্বালানি পাচ্ছেন না। এই অবস্থা ঢাকার আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পঘন এলাকা জুড়েই। আমরা গ্যাসের অভাবে কিন্তু এলপিজি দিয়ে, সিএনজি দিয়ে করার চেষ্টা করছি, এবং গত সরকার আমলে অনেকেই গ্যাস লাইন প্যানে অনেকেই পেয়েছে, যারা পেয়েছে একটা বন্ধ হচ্ছে এগুলি। জ্বালানির অভাবে এমনিতেই কমেছে উৎপাদন সক্ষমতা, তারপরও ব্যাংকের ঋণের চড়া সুদ আর নানা জটিলতায় মিলছে না চাহিদা মতো মূলধনের যোগান। এতে করে আমদানি করা যাচ্ছে না কাঁচামাল, আর এসব কারণে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশিরভাগ কারখানা। মনিটারি পলিসি প্রচণ্ডভাবে টাইটিং করে দিয়েছে। এই টাইটনিংয়ের কারণে আগে যে শ্রেণীকরণ হতো, একটি কোম্পানি আগে 6 মাস পর্যন্ত যদি কোনো ঋণ থাকলে পরিশোধ করে এটাকে নির্দিষ্ট পর্যায়ে রিস্কেডিউল করে আনতে পারতো, সেটি এখন 3 মাসের মধ্যে এটিকে ব্যাংক্রাফসি ডিক্লেয়ার করে দেওয়া হয়। এতেই সংকটের শেষ নেই। দেশের প্রধান রপ্তানি খাতও প্রাধান্য পাচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে শুল্কায়ন জটিলতার এখনো সমাধান হয়নি। যখন আমরা আমদানি করে থাকি ফেব্রিক্সগুলো, সুতাগুলো, অ্যাক্সেসরিজগুলো, এয়ারপোর্টের আমাদের অনেক দিন পরে থেকে রিলিজ, ধরেন আজকে একটা মাল চিটাগাং পোর্টে আসলো, এটা অনেক ক্ষেত্রে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যায় কাস্টমস রিলিজ করতে। উদ্যোক্তাদের অভিযোগ, এসব সংকট নিয়ে কথা বলার মতো নেতৃত্বও নেই এখন বিজিএমইএতে। বিজিএমইতে 35 জনের বোর্ড, বাট এখন কাজ করতেছে একজন সরকারি কর্মকর্তা আর হলো মাত্র 10 জন। 10 জনের মধ্যে 2-3 জন অনুপস্থিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা সংকটের মধ্যেও চলতি অর্থবছরের 7 মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে $2,355 কোটি। গেল অর্থবছরের একই সময়ের চেয়ে যা প্রায় 12% বেশি। বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার। আরও বেশি করে আমাদের উৎপাদন করা, সেইটা বাড়াতে হবে, এবং সেটার জন্য প্রযুক্তি, দক্ষতা, শ্রমিকদের এগুলি বাড়াতে হবে। এটা হলে আমাদের অনেক সুযোগ রয়েছে। যদিও উদ্যোক্তাদের শঙ্কা, চলমান সংকটগুলো সমাধান না করলে আগামীতে প্রধান রপ্তানি খাতের আয় কমবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর বরিশাল সদর সহ অন্যান্য উপজেলায় হত্যা, হামলা সহ রাজনৈতিক বহু মামলা দায়ের হয়েছে। তবে অভিযোগ উঠেছে, পূর্বশত্রুতার জেরের পাশাপাশি অনেক মামলা হচ্ছে অর্থ হাতিয়ে নিতে। দিন যতই গড়াচ্ছে এ ধরনের মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একে সামাজিক অবক্ষয় আখ্যা দিচ্ছে সচেতন মহল। তবে পুলিশের দাবি, মামলায় সম্পৃক্ততা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। 5 আগস্টের পর বরিশাল মেট্রোপলিটনের 4 থানা ও 9 উপজেলার 10 থানায় মামলা দায়ের হয়েছে অর্ধশতাধিক। মামলাগুলোতে সাবেক 2 এমপি, 2 উপজেলা চেয়ারম্যান, 2 পৌর মেয়র ও তার শালক বর্তমানে কারাগারে। ছাত্র জনতার উপর হামলার মামলায় আওয়ামী লীগের অনেক নেতাই আসামি হয়েছেন। এছাড়াও দায়ের হয়েছে বেশ কিছু রাজনৈতিক মামলা, যার কয়েকটিতে আসামি করা হয়েছে পূর্বশত্রুতা ও টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে। বরিশালে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও 5 এমপি সহ 1000 জনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, এ ধরনের কয়েকটি মামলায় আসামি করা হয়েছে বাদীর সাথে পূর্বশত্রুতার জের, জমিজমা সংক্রান্ত বিরোধ, ঋণের অর্থ পরিশোধ না করা ব্যক্তিদের। অন্যান্য মামলায়ও এ ধরনের আসামির সংখ্যা নেহাত কম নয়। বিএনপির বরিশাল মহানগর একজন বিএনপির নেতা, এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাকে এই চৌমাথায়
তাকে ওই যে বিস্ফোরক আইনে যে মামলাটা করেছে ওই মামলায় আমাকে 7 নম্বর আসামি করেছে। ওই মামলার যে কথিত ঘটনার তারিখ, ওই দিন আমার একটি অপারেশন হয়েছে, আমি ক্লিনিকে ভর্তি ছিলাম। জমি জমা নিয়ে বিরোধ, একজন বৃদ্ধ বয়স্ক লোককে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে কারাগারে রাখা হয়েছে। নারী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে এবং পারিবারিক যে শান্তি সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং পুলিশ প্রশাসনের উচিত এ ব্যাপারে আরও বেশি সতর্কতার সঙ্গে তদন্ত করে বিষয়গুলোর মীমাংসার মধ্যে যাওয়া। বিএনপি নেতারা বলছেন মামলা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, তবে ভুলবশত নিরাপরাধ মানুষ জড়িয়ে পড়লে অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল মামলা তাদের বিরুদ্ধে হচ্ছে। কোনো অভিযোগ আসে যে কোনো সাধারণ ব্যক্তি মিথ্যা মামলায় বা হয়রানিমূলক মামলায় আসামি হয়েছে, আমরা সেটা দলের পক্ষ থেকে ইনশাল্লাহ ব্যবস্থা নেব। যারা নির্দোষ তাদের জামিন হচ্ছে। এছাড়া তদন্তে দোষী প্রমাণিত না হলে অন্যদেরও মামলা থেকে অব্যাহতির সুযোগ রয়েছে বলছেন সরকারি আইনজীবীরা। কিছু আসামি ভুলবশত হয়তো এজাহারে অন্তর্ভুক্ত হয়েছে এবং মামলা যেহেতু তদন্তাধীন আছে তাদের সুযোগ আছে সেখানে যে সমস্ত আসামিরা নির্দোষ তাদেরকে অব্যাহতি দেওয়ার। পুলিশের দাবি মামলার সাথে সম্পৃক্ত নেই এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে না। মানে যে জড়িত সে অ্যারেস্ট হবে, আর এমনি যদি কাউকে দেখান, আমরা যদি দেখি তদন্ত করে যে না উনি আসলে জড়িত না, তাদেরকে নাম দেওয়া হয়েছে, সেই পেশে আমরা অ্যারেস্ট করছি না। দায়ের হওয়া মামলায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি যারা নির্দোষ তাদের মুক্তি মিলবে, বন্ধ হবে হয়রানিমূলক মামলা, এমন প্রত্যাশা বরিশালবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল ফেলেও দেখা মিলছে না ইলিশের। যা পাওয়া যাচ্ছে তা প্রত্যাশার তুলনায় একেবারেই কম, ফলে দামও আকাশ ছোঁয়া। 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। জাটকা রক্ষা অভিযান শেষে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের, এমন প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের। আগামী 1 মার্চ থেকে শুরু হচ্ছে চাঁদপুরের পদ্মা মেঘনায় 2 মাসের জাটকা রক্ষা কার্যক্রম, আর তাই শেষ মুহূর্তে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। তবে অন্য বছরের তুলনায় এবার শীতে আশানুরূপ ইলিশ মিলছে না। যা ধরা পড়ছে তাতে সংসার খরচ ও জ্বালানি খরচ উঠছে না। এর উপর এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এর মাঝে জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে জেলেদের। ছোট সাইজের মাছ কথা বলছেন, বড় ইলিশ নদীতে নাই। আগে যে অভিযান হয়েছে হিসুম গাছের কিস্তি উঠাইছি, এই কিস্তি অন্তালিগ দিতে পারি না, গাগো মাছ টাছ নাই। আমরা কিস্তি মিস্তি উড়াইছি, এই কিস্তি চালাইতেই নাই অভিযান। এদিকে নদীতে মাছ কম ধরা পড়ার প্রভাব পড়েছে আড়তগুলোতে। কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত। 2500-2600 টাকা, তো আসলে এটা তো নাগালের বাইরে সম্পূর্ণ, সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে। দামের সাথে ওরকম পরিমাণে হচ্ছে না, তাই নিতে পারতেছি না। ব্যবসায়ীদের দাবি ঘাটে প্রতিদিন 100 মন ইলিশের চাহিদা থাকলেও আসছে 10 থেকে 15 মন। এতেই ইলিশের দাম আকাশ ছোঁয়া। অক্টোবরের অভিযানের পরে 1 মাস সর্বোচ্চ মাছটা একটু সীমিত দামে ছিল। গত 2 মাস ধরে আপনার প্রায় 2400-2500 টাকা 1 কেজি সাইজের মাছ, কয়েকদিন 2800 টাকাও গেছে। পাইকারের চাহিদা আছে কিন্তু মাছ নাই, যদি মাছ থাকতো তাহলে দাম আরো কমে আসতো। জাটকা রক্ষা কার্যক্রম শেষে নদীতে ইলিশ বাড়বে, জেলেরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা মৎস্য অধিদপ্তরের। সামনে মার্চ এপ্রিল আমাদের অভয়াশ্রমে জাটকা রক্ষা কর্মসূচি হবে, সেখানে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আমরা আশা করছি যে জাটকা সংরক্ষণ অভিযানের পরে মার্চ এপ্রিল 2 মাসের যে এপ্রিলের পরবর্তীতে হয়তো জেলেরা ইলিশটা একটু বেশি পাবে। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে 800 গ্রাম ওজনের ইলিশ 1800 থেকে 2000 টাকা, 500 গ্রাম ওজনের ইলিশ 1500 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে ভিড়ের মধ্যে কুম্ভ মেলার 18 পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত 4 জন শিশু, আর অধিকাংশই নারী। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের 13 ও 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজে যাওয়ার অপেক্ষায় ছিলেন কুম্ভ মেলার শত শত পুণ্যার্থী। 2 প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হওয়ায় ভিড়ের মধ্যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় যাত্রীদের ধাক্কাধাক্কিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত 15 জনের। আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও 3 জনের। কর্তৃপক্ষ বলছে, ভিড়ের কারণে পরিস্থিতি 10 থেকে 15 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরই মধ্যে ঘটনার বিস্তারিত জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ আপনাকে কেউ প্রশ্ন করলো বা একটি ধাঁধা জিজ্ঞাসা করলো, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? কি উত্তর দেবেন? কিসের ভিত্তিতেই বা নির্ধারণ করবেন ছোট দেশ কোনটি? আয়তন নাকি জনসংখ্যায়?
উত্তর একই, অর্থাৎ আয়তন ও জনসংখ্যার দিক থেকে পৃথিবীর ছোট দেশ একটি। তাহলে এই ছোট দেশের আয়তন কত ও সেখানে কত মানুষের বসবাস? চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ছোট 10 দেশ সম্পর্কে। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়া আয়তনের ছোট্ট দেশগুলো নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় পৃথিবীর ক্ষুদ্রতম সার্বভৌম দেশ ভ্যাটিকান সিটি। ইতালির রাজধানী রোমে অবস্থিত দেশটি 1929 সালে ইতালি থেকে ল্যাটেরান চুক্তির মাধ্যমে স্বাধীন হয়, যার আয়তন 121 একর অর্থাৎ 0.44 বর্গ কিলোমিটার। মাত্র 800 জনসংখ্যার দেশটিতে আছে নিজস্ব পোস্ট অফিস, টেলিফোন সিস্টেম, রেডিও স্টেশন, ব্যাংকিং সিস্টেম, এমনকি আছে নিজস্ব মুদ্রাও। তালিকায় দ্বিতীয় ছোট দেশ মোনাকো। 1.95 বর্গ কিলোমিটার আয়তনের ক্ষুদ্রতম দেশটি মাথাপিছু আয়ের দিক থেকে অন্যতম ধনী দেশ। ফ্রান্সের দক্ষিণ পূর্ব ভূমধ্য সাগরের তীরে অবস্থিত দেশটির জনসংখ্যা প্রায় 35,000, যা পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা। এখানকার সরকারি ভাষা ফরাসি। 21 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে তালিকার তৃতীয় স্থানে নাউরো। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্রটির জনসংখ্যা প্রায় 10,800। দেশটির 2/3 অঞ্চল ফসফেট খনিজে আবৃত, যা এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। এটি পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো রাজধানী নেই। সরকারি ভাষা নাউরুয়ান ও ইংরেজি। 26 বর্গ কিলোমিটার আয়তন ও প্রায় 10,600 জনসংখ্যা নিয়ে তালিকার চতুর্থ ছোট দেশ টুভ্যালু। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত 9টি দ্বীপ দেশের মধ্যে টুভ্যালু একটি। এটি একসময় 11টি দ্বীপ নিয়ে গঠিত ছিল। পানির উচ্চতা বাড়ায় 2টি দ্বীপ তলিয়ে গেছে। 1978 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। সরকারি ভাষা টুভালুয়ান ও ইংরেজি। বিশ্বের সবচেয়ে ছোট দেশের তালিকার পঞ্চমে সান মারিনো, যার আয়তন 61 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 33,000। মজার বিষয় হলো এখানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি। এরকম দেশ পৃথিবীতে একটিই আছে। দেশটির সরকারি ভাষা ইতালীয়। ফোর্বস প্রকাশিত তালিকার ষষ্ঠ ছোট দেশ লিচেনস্টাইনের আয়তন 160 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা 34,500। লিচেনস্টাইন পশ্চিম ইউরোপে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত। মাথাপিছু জিডিপি অনুসারে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। 1991 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে লিচেনস্টাইন। তালিকার সপ্তমে মার্শাল দ্বীপপুঞ্জ। দেশটিতে বসবাস করে প্রায় 68,000 মানুষ। আয়তন 181 বর্গ কিলোমিটার। ওশেনিয়ার প্রায় 1,200 দ্বীপ নিয়ে গঠিত হয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ। 1947 থেকে 1986 সাল পর্যন্ত 1986 সাল পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের দখলে ছিল। এ সময়ের মধ্যে দেশটিতে প্রায় 67 বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 1979 সালে মার্শাল দ্বীপপুঞ্জে প্রথম সরকার গঠিত হয়। জাতিসংঘের সদস্য হন 1991 সালে। দেশটির সরকারি ভাষা ইংরেজি। 261 বর্গ কিলোমিটার আয়তনের দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস বিশ্বের ছোট দেশগুলোর মধ্যে অষ্টম। 2018 সালের তথ্য অনুসারে দেশটির মোট জনসংখ্যা 52,000-এর চেয়ে কিছুটা বেশি। দেশটির সরকারি ভাষা ইংরেজি। দেশটির বর্তমান রাজা তৃতীয় চার্লস। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট 10 দেশের মধ্যে নবম জনপ্রিয় পর্যটন এলাকা মালদ্বীপ। দেশটির আয়তন 298 বর্গ কিলোমিটার। প্রায় 1,200 প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশটির 185টি দ্বীপে প্রায় 5,50,000 মানুষের বাস। 1965 সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা লাভ করা মালদ্বীপের 1/3 অর্থনীতি পর্যটন নির্ভর। মালদ্বীপের সরকারি ভাষা ধিবেহি। বিশ্বের সবচেয়ে ছোট 10 দেশের মধ্যে 10ম অবস্থানে দ্বীপরাষ্ট্র দ্য রিপাবলিক অব মাল্টা। আয়তন 316 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 5,19,000। মাল্টীয় ও ইংরেজি দেশটির সরকারি ভাষা। ডিবিসি নিউজ ডেস্ক। আগামীকাল প্র্যাকটিস ম্যাচ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন নেবে টাইগাররা। আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুশীলন সেরেছে শান্ত, মিরাজ, মুশফিকরা। দেশে পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়ায় দুবাইয়ে অনুশীলনে বেশ সিরিয়াস টাইগাররা। প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল পাকিস্তান এ দলের বিপক্ষে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। বল হাতে ব্যস্ত সময় পার করেছেন তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিনরা।
নেটে লম্বা সময় ধরে ব্যাট করেছেন অধিনায়ক শান্ত। বিপিএলে সেভাবে সুযোগ না পেলেও নিজের মতো করে প্রস্তুতি সেরেছেন তিনি। এদিকে প্র্যাকটিস ম্যাচ থেকে প্রিপারেশন নেবে শান্ত মিরাজরা। অনুশীলনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্ট নিয়েই কাজ করছে দল বলে জানিয়েছেন তানজিম সাকিব। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা ডিড করার চেষ্টা করবো প্র্যাকটিস ম্যাচ। আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো গেছে। প্রথমে আমরা জিম করলাম, তারপরে নেট প্র্যাকটিস সেশন হলো, খুবই ভালো গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে আমরা করেছি। সো খুব ভালো একটা ফিল হচ্ছে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নিতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর অন্যতম প্রধান শিরোনাম যেটি দেখতে পাচ্ছি, সংস্কার নিয়ে ঐক্যের প্রয়াস শুরু, ঐকমত্য কমিশনের বৈঠক। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে 27টি দল ও জোটের প্রায় 100 রাজনীতিক অংশ নেন। সংস্কার চাপিয়ে দেবে না সরকার, প্রধান উপদেষ্টা বলেছেন। ঐকমত্য কমিশনের বৈঠক, অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন সরকার শুধু বোঝাবে সংস্কার কেন প্রয়োজন ও কিভাবে তা করা যায়। আমরা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় দৈনিক সমকালে। দৈনিক সমকালে অন্যতম প্রধান যেই শিরোনামটি দেখতে পাচ্ছি, জাতীয় সংসদ ভোটের পর পুলিশে পদকের মৎস্য। 2018 সালে ভোটের পর 64 এসপি সহ সব ইউনিট প্রধান পান বিপিএম, পিপিএম। বিরোধী দল দমনপীড়ন ও দ্বাদশ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পদক পেয়েছেন 57 জন এবং 10 বছরে পুলিশের পদক প্রাপ্তির চিত্র এখানে দেওয়া হচ্ছে। আমরা দেখছি 2 পর্যায়ে নির্বাচনের পর পুলিশের যে পদক দেওয়া হয়েছিল সেটি বিতর্কিত ছিল। এটি বোঝাই গিয়েছিল কর্তৃত্ববাদী সরকারের ক্ষমতা নিশ্চিত করার জন্য তাদের পুরস্কৃত করা হয়েছিল, বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় দৈনিক যুগান্তরে। দৈনিক যুগান্তরে আমরা শিরোনাম দেখতে পাচ্ছি, সুনামগঞ্জে এসপির ঘুষের হাট, আওয়ামী লীগ আমলের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ। সুনামগঞ্জে সীমান্তে চোরাচালান, অবৈধ বালু ব্যবসা, জলমহাল দখল, পাসপোর্ট ভেরিফিকেশন, পুলিশের বদলি, বাণিজ্য সহ নানা অপকর্ম বলা হচ্ছে। সুনামগঞ্জের পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খানের নানা অপকর্মের কথা। আমরা চলে যাচ্ছি দৈনিক কালবেলায়। এই পত্রিকাটিতেই আমরা অন্যতম প্রধান যে শিরোনাম দেখতে পাচ্ছি, মুক্তিযোদ্ধাদের 870টি ফ্ল্যাটের অর্ধেকই প্রভাবশালীদের দখলে। বিজয় রাকিন সিটির যে ফ্ল্যাটগুলো সেগুলোর কথা, সেখানে চুক্তি অনুযায়ী 50 বিঘা জমির উপর গড়ে তোলা হচ্ছে কন্ডোমিনিয়াম আবাসন প্রকল্প এবং চুক্তি অনুযায়ী প্রকল্পের মোট ফ্ল্যাটের 43% সমিতির এবং বাকি 57% ডেভেলপার কোম্পানির হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বজনদের নামে 70 ফ্ল্যাট নিয়েছেন সমিতির যেই মোর্শেদুল আলম আছেন, তিনি সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম আছেন এবং এছাড়া প্রভাবশালী যারা আছেন তারাও ফ্ল্যাট দখল করে রেখেছেন সেখানে। আমরা চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। সরকারের ভিতর সরকার, ভূমি সেবায় ভয়াবহ ভোগান্তির যেই প্রসঙ্গটি সেটি আসলে এই সংবাদে উঠে এসেছে। বন্ধ রয়েছে খাজনা আদায়, ক্ষোভ বাড়ছে মানুষের। রাজস্ব আদায় তলানিতে, পণ্যে ও সেবায় ভ্যাট বাড়ানো হচ্ছে অথচ নেওয়া হচ্ছে না ভূমিকর। সফটওয়্যার ত্রুটির অজুহাতে হচ্ছে না নামজারি। দৈনিক ইত্তেফাকে আমরা চলে যেতে চাই। সাবেক 2 এমপি ও আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার 4500। অপারেশন ডেভিল হান্টের 8 দিন। ঢাকা সহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত 8 দিনে গ্রেফতার করা হয়েছে 4401 জনকে। এর মধ্যে আওয়ামী লীগ দলীয় সাবেক 3 এমপি ও একাধিক নেতা রয়েছেন। এর বাইরে বেশ কিছু সন্ত্রাসীও আছে। চলে যেতে চাই পরবর্তী পত্রিকায় দৈনিক কালের কণ্ঠে। দৈনিক কালের কণ্ঠ ভূমি সেবায় যে অনিয়ম দুর্ভোগের চিত্র সেটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ভূমি সেবায় ভোগান্তি চরমে, সফটওয়্যার জটিলতার অজুহাতে হচ্ছে না নামজারি, বন্ধ রয়েছে খাজনা আদায়, ক্ষোভ বাড়ছে জনমনে। সহজে ভ্যাট বাড়ানো হলেও নেওয়া হচ্ছে না ভূমিকর। কোনো চক্র সরকারকে বিব্রত করছে কিনা উঠছে এই প্রশ্ন। এরপরে আমরা যেতে চাই দৈনিক বণিক বার্তায়। স্থায়ী প্রাতিষ্ঠানিক ইউনিট প্রায় 63 লাখ, ভ্যাট নিবন্ধন কেবল 5.5 লাখে। বিবিএস এর তথ্য মতে দেশে স্থায়ী অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 62,44,214। এর মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে 39 লাখ আর শহরে 23 লাখ।
এনবিআর এর তথ্য অনুযায়ী বিআইএন বা ভ্যাট নিবন্ধনকারী প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র 5,57,000। সে অনুযায়ী স্থায়ী অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে ভ্যাট পরিশোধকারী হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠান আছে স্থায়ী অর্থনৈতিক ইউনিটের 9% কিছু কম। এরপর আমার হাতে আছে কিছু ইংরেজি পত্রিকা। প্রথমে আছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারের যেটি শিরোনাম করেছে, নিউ স্টুডেন্ট বডি মে অলসো বি লঞ্চড, ইট উইল বি ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস। Political party by uprising participants. Advisor Nahid may become convener of new party. Hasnat, Hannan, Umama likely to contest polls. Abu Bakr, Abdul Qadir may lead new student body. Work ongoing to choose name, draft charter. No one from Awami League will be allowed in. এরপর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে অন্যতম প্রধান যে শিরোনাম দেখতে পাচ্ছি, এনবিআর প্ল্যান্স টু ইজ ডিউটি ফ্রি ইম্পোর্টস ফর স্মল নন বন্ডেড এক্সপোর্টার্স বাট ইট মিনস ফর বিজনেস ইজিয়ার অ্যাক্সেস টু র ম্যাটেরিয়ালস, এবং আরও কিছু প্রসঙ্গ এখানে উঠে এসেছে। দ্য ডেইলি অবজারভারে যেতে চাই। দ্য ডেইলি অবজারভারে অন্যতম গুরুত্বপূর্ণ শিরোনাম, এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে ট্রাম্প এবং মোদির যে বৈঠক হয়েছে হোয়াইট হাউসে সেটিকে। ট্রাম্প রিজেক্টস ইউএস ডিপ স্টেট ইনভলভমেন্ট ইন বাংলাদেশ। মোদি শেয়ার্ড উইথ ট্রাম্প ইন্ডিয়াস কনসার্নস অন বাংলাদেশের সিচুয়েশন। মিস্ট্রি। পরবর্তীতে আছে আমার হাতে দ্য নিউ এজ। দ্য নিউ এজে শিরোনাম আছে রামপাল পাওয়ার প্ল্যান্ট শাটস ডাউন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।